রাজধানীতে নির্ধারিতের চেয়ে দ্বিগুণ দাম এলপি গ্যাসের, দিনভর ঘুরেও মিলছে না সিলিন্ডার গ্যাস, রমজানেও সংকটের আশঙ্কা। রাজধানীর ফুটপাতে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ, ব্যাহত চলাচল, ক্ষতি হচ্ছে পরিবেশ ও প্রতিবেশের, পরিত্রাণ চান মহানগরবাসী। খুলনায় 6টি আসনে এবার পাল্টেছে মূল লড়াইয়ের সমীকরণ, বন্ধ পাটকল চালু, জলাবদ্ধতা নিরসন ও সুপেয় পানি চান প্রচারণা। প্রকল্পের মেয়াদ শেষ হলে পঞ্চগড়ে সেতু নির্মাণের বাকি প্রায় অর্ধেক, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির পাল্টাপাল্টি অভিযোগ। শেরপুরে নিষেধাজ্ঞায় দিনে বন্ধ থাকলেও রাতে নদীর বুকে চলে বালু তোলার উৎসব, কাটা হচ্ছে পাহাড়ি নিয়ন্ত্রণের প্রভাবশালী। অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে পটুয়াখালী ইপিজেড প্রকল্প, স্বপ্ন দেখছেন স্থানীয়রা, বাস্তবায়িত হলে উন্নত হবে উপকূলীয় অর্থনীতি। এবং ফেলানি হত্যাকাণ্ডের 15 বছর পূর্ণ হলেও বিচারের আশায় বাবা মা ও সীমান্তের মানুষ, মামলা ঝুলে আছে ভারতের উচ্চ আদালতে। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শেফালি রহমান। রাজধানীতে এলপি গ্যাস বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যের 1.5 থেকে দ্বিগুণ মূল্যে। এতে ভোগান্তিতে গ্যাস নির্ভর শিল্প মালিক ও সাধারণ মানুষ। সংকটের পেছনে গ্যাসবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ডিসেম্বরে আমদানি কম হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। রমজান মাসে এমন সংকট থাকবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 20 তারিখে বললো যে গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম বেশি নিতে হবে 3800 টাকা। এরপরে মাস শেষে যার বলছে আমরা 4300 টাকা লাগবে। ব্যবসা ক্ষতি হচ্ছে এখন বর্তমানে, কারণ আমরা যেখানে 10,000 লাভ করবো সেখানে আমরা 5,000 টাকা লাভ হবে। আমার 18 জন কর্মচারী নিয়ে আমার অনেক কষ্ট হয়। এভাবেই লোকসানের কথা জানাচ্ছিলেন রাজধানীর তেজগাঁওয়ের রেস্টুরেন্ট ব্যবসায়ী ফজলুর রহমান। একই চিত্র হাতিরঝিলের এ চা দোকানির। গ্যাস সিলিন্ডারের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় ব্যবসা বন্ধের শঙ্কায় তিনি। প্রতি সবাই একটা গ্যাস, এদের গ্যাস এখন শেষ হয়ে যাচ্ছে, গ্যাসের মনে এখন 2200-2300 টাকা গ্যাস চাই, কিনে তো আর দোকান চালানো সম্ভব না। গেল এক সপ্তাহ ধরে রাজধানীতে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। সকাল সন্ধ্যা খুঁজেও পাচ্ছেন না গ্যাস সিলিন্ডার, পেলেও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। সরকার নির্ধারিত 1306 টাকার 12 কেজির সিলিন্ডার কিনতে বাড়তি লাগছে 500 থেকে 1000 টাকা। বাসায় রান্না বন্ধ থাকায় ছুটতে হচ্ছে হোটেলে। সকাল আসছি, দুপুর আসছি, বিকাল আসছি, 3-4 দিন ধরে আসছি গ্যাসের লিয়ে, গ্যাস নাই, গ্যাস দিতে পারে না, টাকা হইলো গ্যাস দিতে পারে না। 29টি এলপি গ্যাসবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ডলার সংকট এবং বন্দরে জাহাজ জট সব মিলিয়ে বাজারে কমেছে সরবরাহ। পাশাপাশি প্রতি মাসে গড়ে 1,30,000 থেকে 40,000 টন এলপিজি আমদানি করা হলেও ডিসেম্বরে এসেছে মাত্র 90,000 টন। এদিকে কোম্পানির সঙ্গে সিলিন্ডার পরিবহন ও হ্যান্ডেলিং খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দাম রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা, এমনটা জানান এলপিজি ব্যবসায়ী সংগঠনের এই নেতা। এই ড্রাই সিজনে এলপি গ্যাসের একটু সংকট সবসময়ই থাকে, কিন্তু বর্তমানে যে ক্রাইসিস আমরা ফিল করতেছি এরকম ক্রাইসিস কখনোই হয় নাই। প্রায় 20-22টা কোম্পানিতে গ্যাস নাই, তাদের সিলিন্ডারগুলো কিন্তু আমি যদি রাখি, তাকে একটা আমার কোম্পানি রানিং কোম্পানির সিলিন্ডার দিয়ে দিই, তাহলে সিলিন্ডার এক্সচেঞ্জের একটা চার্জ আছে। আমার গ্যাসের দাম যদি 1300 টাকা হয় বা 1350 টাকা হয়, সিলিন্ডার এক্সচেঞ্জের জন্য আরও 400-500 টাকা যোগ করলে 1800-1900 টাকা তো এমনি হয়ে যায়। আসছে রমজানে এ সংকট বাড়ার আশঙ্কায় আমদানি প্রক্রিয়া সহজ ও বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নগরবাসীর চলাচলের জন্য যে ফুটপাত তার অধিকাংশই ব্যবহার হচ্ছে পাবলিক টয়লেট হিসেবে। উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করার কারণে একদিকে যেমন ফুটপাতের মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে পরিবেশের। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ চান নগরবাসী। রাজধানীর বেশ কয়েকটি ফুটপাতের বেহাল দশার কথা তুলে ধরেছেন অঙ্কন চৌধুরী। এমন দৃশ্যে যে কেউ মনেই করতে পারে এটা কোনো পাবলিক টয়লেট। আদৌ কি এটা কোনো পাবলিক টয়লেট? রাজধানীর বেশ কয়েকটি ফুটপাতের এমন বেহাল দশা। রাজধানীর বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট থাকার পরেও এভাবেই ফুটপাতে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করছেন কেউ কেউ। হাইকোর্টের দক্ষিণ পাশের মাজার গেটের ফুটপাত, অন্যদিকে বাংলা একাডেমির ঠিক উল্টো দিকের ফুটপাতের অবস্থা আরো ভয়াবহ। ফুটপাতের এমন করুণ দশায় বিরক্ত পথচারীরা। এখানে অনেক গন্ধ ছিল, আমি আম্মুকে বলে দিয়েছিলাম চলো নিচ দিয়ে যাই, এখানে খুব গন্ধ, এখানে আমার ভালো লাগছে না। রাস্তাটা পরিষ্কার থাকলে চলাফেরা করতে অনেক ভালো হবে। যেখানে মাস্ক পরে আসছি, এখান থেকে হাঁটতে গেলে যে দুর্গন্ধটা আসে, নাকে
এমনভাবে যায়, এখানে হাঁটাই যায় না, চলা যায় না, চলাফেরা করা যায় না। আমরা খুবই অতিষ্ঠ হয়ে গেছি। এই দুর্গন্ধ বাচ্চাদেরকে নিয়ে এদিক দিয়ে চলাচল করা খুবই দুষ্কর হয়ে পড়ছে। আর প্রস্রাব পায়খানা পড়ে রয়েছে এখানে, না অনেক দুর্গন্ধ, আবার দেখলাম ময়লা পড়ে রয়েছে পাশে। একটা ভালো একটা সুন্দর পরিবেশের মধ্যে যদি এরকম থাকে তাহলে আসলে এটা কখনোই কাম্য না। এই সমস্যা থেকে রেহাই পেতে পাবলিক টয়লেটের সংখ্যা বাড়ানোর দাবি পথচারীদের। এখানে যদি গণশৌচাগার করা হতো তাহলে মনে হয় বিষয়টা ভালো হতো। দেখা গেছে পুরুষ মানুষ ওয়াশরুম করছে, ওখানে আমি মেয়ে মানুষ কিভাবে যাব, তাই আমি দেখা গেছে ফুটপাথটা অ্যাভয়েড করে আমি রোড দিয়ে হাঁটছি। ফুটপাথ এত অকুপাইড থাকে এর জন্য মানুষ ওভারব্রিজও ব্যবহার করে না। একটু নর্মাল হাঁটার উপযোগী হলে ভালো হতো। বন্ধ যেন হয় এরকম একটা বিষয় ব্যবস্থা নিলে আমরা উপকৃত হতাম। থ্যাংক ইউ আপনাকে। ইউনিভার্সিটির পাশে, হসপিটালের পাশে এরকম একটা প্রাইম জায়গাতে এরকম বিশ্রী পরিস্থিতির সম্মুখীন আমরা হতে চাই না। পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফুটপাতগুলো মানুষের চলাচলের উপযোগী করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। শিল্প ও বন্দর নগরী খুলনায় বইছে নির্বাচনী হাওয়া। মোট 6টি আসনে এবার মূল লড়াইয়ের সমীকরণ যেমন পাল্টেছে, তেমনি ভোটারদের মাঝেও বাড়ছে প্রত্যাশার চাপ। বন্ধ পাটকল চালু, উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দেন সেদিকে নজর রাখছেন ভোটাররা। প্রার্থীরাও দিয়ে যাচ্ছেন নানামুখী আশ্বাস। জনতার ভোট নিয়ে খুলনার আসনগুলো ঘুরে খবর সংগ্রহ করেছেন জান্নাতুল মোহনা। সহযোগিতায় ছিলেন নূর ইসলাম রকি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার, শিল্প ও বাণিজ্য নগরী খুলনা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা জেলাটির পাটকলগুলো এখন বন্ধ। বিগত সরকারের সময় এই মিলটির মতো অসংখ্য মিল বন্ধ হয়ে যাওয়ায় খুলনার প্রায় 40,000 মানুষ কর্মসংস্থান হারায়। পরবর্তী সংসদ সদস্যের কাছে চাকরি হারানো এই শ্রমজীবীদের প্রত্যাশা কি, চলুন শোনা যাক। এই মিলটা বন্ধের কারণে সব অসহায় হয়ে পড়ছে। যেই আমাদের এখানে সংসদ সদস্য এমপি হোক, সে যেন আমাদের এই মিলটা পুনরায় আবার চালু করুক। মিলটা যাতে চালু করতে হবে, যাতে আমরা একটু কাজকর্ম করে খাইতে পারতাম। জলাবদ্ধতা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থায় অতিষ্ঠ খুলনাবাসীর জীবন। উপকূলের উপজেলাগুলোতে সুপেয় পানির তীব্র সংকট, আর কৃষকের দুশ্চিন্তা বাড়াচ্ছে ফসলি জমিতে পানির লবণাক্ততা। আমি পরিবর্তনে দেখবো না, এই সরকারটা আমার ভালো আছে, এই সরকারটা গরিব মানুষের শুধু আমি না আরো গরিব আছে, সবাইরে হেল্প করছে। আমি সেরকম দেখে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জেলার 6টি সংসদীয় আসনে ভোটের হিসাব মেলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বসে নেই প্রার্থীরাও। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্বপ্ন দেখাচ্ছেন শিল্পের পুনরুজ্জীবন আর আধুনিক খুলনা গড়ার। আমরা যে প্রতিশ্রুতি ভোটের আগে দিচ্ছি সেটা পরে করব না, বিষয়টা এরকম না। আমরা আমাদের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য 100% চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সবাই একত্রিতভাবে এই আমাদের এই পিছিয়ে পড়া এবং নষ্ট হয়ে যাওয়া এই খুলনা 3 আসনকে আমরা পুনর্জীবিত করতে চাই। ভোটাররা চান এমন একজন নেতা যিনি খুলনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবেন, দূর করবেন দৈনন্দিন সমস্যা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, খুলনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখনো চলছে গণনা। গণনার শুরুতেই ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটিতে আটকে যায় ভোট গণনা। এরপর মধ্যরাতে আবার ভোট গণনা শুরু হলেও ছিল ধীর গতি। প্রার্থীদের পাল্টাপাল্টে অভিযোগ থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সব শঙ্কা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচনের ভোট গ্রহণ। প্রথম যক্ষ নির্বাচনে 34টি পদের বিপরীতে 4টি প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে ভোটের মাঠে লড়াই করেছেন 190 জন। মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কেন্দ্রে ভোটার থাকা পর্যন্ত নেওয়া হয় ভোট। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট কেন্দ্রগুলো ছিল সরগরম। শেষমেশ আমাদের যক্ষটা হচ্ছে, আমার মনে হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমাদের আনন্দটা সবচেয়ে বেশি, কারণ এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম যক্ষ নির্বাচন। আশা করি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগী হবে। যারা প্রার্থী নির্বাচিত হবে তো তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে দলমত নির্বিশেষে সবকিছুর বাইরে যেয়ে যাতে তারা একটা শিক্ষার্থী বান্ধবভাবে কাজ করে, শিক্ষার্থীদের পক্ষে কাজ করে, বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের পক্ষে যাতে কাজ করে। এরকম নির্বাচনটা সফল হয় তাহলে অবশ্যই ভালো কিছু হবে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে। তবে ভোট গ্রহণকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আমাদের এখানে সুন্দর একটি পরিবেশ ছিল, কিন্তু যখন শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে তখন থেকে আমাদের ছাত্রদলের ভাইরা তারা ক্যাম্পাস মেইন গেটের সামনে ধাক্কাধাক্কি শুরু করে। ওখানে আমরা পরবর্তী পুলিশ প্রশাসনকে জানাই, পুলিশ প্রশাসন কিছুটা সহযোগিতা করলেও পরবর্তীতে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে, শুধু সেই প্যানেল, এবং যারা দায়িত্বরত আছেন তারা ওই প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন থাকলে তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। ভোট গ্রহণ শেষে কিছুটা বিরতি দিয়ে শুরু হয় ভোট গণনা। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় প্রার্থী ও শিক্ষার্থীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সাদ আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, কি ধরনের কারিগরি ত্রুটির কারণে ভোট গণনায় বিঘ্ন ঘটে, আর গণনা শেষ করতে কত সময় লাগতে পারে? গণনা শেষ করতে ঠিক কত সময় লাগবে সেটি কিন্তু ঠিক এখনো বলা যাচ্ছে না। আপনারা যেমনটি জানেন যে গতকাল কিন্তু রাত 9টার পরে কারিগরি ত্রুটির কারণে বেশ কিছুক্ষণ কিন্তু ভোট গণনা বন্ধ ছিল, এবং এরপর রাত 12টার পর কিন্তু সেটি আবারও শুরু হয়, এবং এখনও কিন্তু সেটি চলমান রয়েছে। আপনারা যেমনটি জানেন যে গতকাল সকাল 9টায় কিন্তু এই যোগসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং বেলা 3টা পর্যন্ত কিন্তু সেটি চলে, এবং এরপরও কিন্তু কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন কিন্তু দেখা যায়। এবং এবার কিন্তু 16,665 জন শিক্ষার্থী কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে, এবং এখানে কেন্দ্রীয় সংসদ পদে 21টি পদে 157 জন, এবং যে একমাত্র ছাত্রী হল রয়েছে সেখানে 13টি পদে 33 জন সহ 34টি পদে মোট 190 জনকে কিন্তু চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়, এবং সেখানে 4টি প্যানেল কিন্তু অংশগ্রহণ করে। আমি যদি একটু বলতে চাই যে ছাত্রদল, ছাত্র অধিকার এবং সাধারণ শিক্ষার্থীদের নির্ভীক জবিয়ান ঐক্য, এবং ছাত্রদলের হচ্ছে অদম্য জবিয়ান ঐক্য, এবং যে বাম শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু ভাসানী ব্রিগেড এবং ছাত্র শক্তির জবিয়ান ঐক্য নামে 4টি প্যানেলে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও স্বতন্ত্র কিছু শিক্ষার্থীও কিন্তু অংশগ্রহণ করছেন। আপনারা যেমনটি জানেন যে দীর্ঘ 21 বছর পর এবারে কিন্তু প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ যোগসু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এবং সেটির ফলাফল গণনা কিন্তু এখনো ভোট গণনা কিন্তু এখনো চলমান রয়েছে, এবং কারিগরি ত্রুটির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর এখন কিন্তু অনেকটাই বেশ ভালো গতিতে কিন্তু এগিয়ে চলছে গণনা, এবং ওএমআর মেশিনের কারিগরি ত্রুটির কারণে কিন্তু সেটি বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। এবং আমি যদি আরও কিছু তথ্য দিতে চাই যে বিভিন্ন সূত্র মতে আমাদের কাছে কিন্তু 2টি বিভাগের ফলাফল কিন্তু হাতে এসে পৌঁছেছে। যেমন নৃবিজ্ঞান বিভাগের ফলাফল যদি আমি একটু বলতে চাই যে ভিপি পদে যিনি ছাত্রদলের প্যানেলে লড়ছেন একেএম রাকিব, তিনি কিন্তু পেয়েছেন 118 ভোট, এবং শিবিরের প্যানেল থেকে যিনি লড়ছেন তিনি পেয়েছেন 127 ভোট, এবং রাকিব হাসান তিনি পেয়েছেন 15 ভোট। এবং জিএস পদের কথা যদি একটু বলতে চাই, আব্দুল আলিম আরিফ তিনি কিন্তু পেয়েছেন 134 ভোট, এবং খাদিজাতুল কুবরা তিনি কিন্তু পেয়েছেন 72 ভোট। এবং এজিএস পদের কথা যদি একটু বলতে চাই, যিনি তানজিল তিনি পেয়েছেন 126 ভোট, এবং মাসুদ যিনি রয়েছেন তিনি পেয়েছেন 100 ভোট। অন্যদিকে ভূগোল ও পরিবেশ বিভাগের আনুষ্ঠানিক ফলাফল যদি একটু বলতে চাই, আনুষ্ঠানিক ফলাফল নয়, যেটি বিভিন্ন সূত্র মতে আমরা পেয়েছি, সেখানে কিন্তু ভিপি পদে রিয়াজুল 100 ভোট, এবং একেএম রাকিব পেয়েছেন 91 ভোট, এবং জিএস পদে খাদিজাতুল কোবরা পেয়েছেন 45 ভোট, এবং আব্দুল আলিম পেয়েছেন 90 ভোট। এবং এজিএস পদের কথা যদি একটু বলতে চাই, তানজিল পেয়েছেন 45 ভোট, এবং মাসুদ পেয়েছেন 98 ভোট। তো এখনো কিন্তু 4টি বিভাগের যে অনানুষ্ঠানিক ফলাফল সেটি কিন্তু বিভিন্ন সূত্র মতে আমাদের হাতে পৌঁছেছে, তবে ঠিক কখন নাগাদে ভোট গণনা শেষ হবে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। তো এই ছিল যোগসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচনের ভোট গণনা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাদ আহমেদ। নির্ধারিত দিনেই নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। ভোট পর্যবেক্ষণে বড় টিম পাঠাবে তারা। নির্বাচনের বর্তমান পরিবেশ নিয়েও সন্তুষ্ট ইইউ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব তথ্য জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। জানান দেশের উন্নয়নে ইউকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। ফরুক বাবুর রিপোর্ট। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিএনপির গুলশান কার্যালয়ের ব্যস্ততা। মঙ্গলবার সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। কেবল কূটনৈতিক বৈঠক নয়, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতেও দিনভর বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রচারণায় হাতে সময় খুব কম, তাই প্রতিটি আসনের খোঁজখবর নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই। বিশেষ করে ঢাকা 17 আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি জরুরি দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে 17 আসনের যারা ভোটার রয়েছে সেই ভোটারদের যাবতীয় সকল সমস্যা দূরকরণের জন্য ওনার যে প্ল্যান আছে, উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলছেন আমরা কিভাবে কাজ করতে পারি। আমাদের চলমান একটা কর্মসূচি, এটা হলো যে সংগঠনকে গতিশীল করা, সংগঠনে কোথাও কোনো দুর্বলতা থাকলে সেগুলোকে ঠিক করা। এদিকে পাবনা 4 আসনে বিএনপির প্রার্থী অভিযোগ করেন প্রশাসন অযথা হয়রানি করছে নিরীহ মানুষদের। এইভাবে যদি সাধারণ মানুষকে গ্রেপ্তার করে গ্রেপ্তার বাণিজ্য যদি প্রশাসন করে, মানুষ কিন্তু ভোট কেন্দ্রে তখন অনেক কম যাবে। তখন কিন্তু উল্টা আওয়ামী লীগ বলতে পারবে, বিশ্ববাসীর কাছে বলতে পারবে, জানাবে তারা আমাদেরকে অংশগ্রহণ করতে দেয়নি, যে জন্য ভোটের পার্সেন্টেজ এত কম। তবে সব ছাপিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিএনপির সন্ধ্যার বৈঠকের দিকে দৃষ্টি ছিল সবার। রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান আগামী নির্বাচন পর্যবেক্ষণে বড় দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে। এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন ধারাবাহিক তৎপরতা ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছে ডিএমপি। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। রাজনৈতিক প্রতিহিংসা এবং আওয়ামী বিরোধী অবস্থানের কারণেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়। ইউসুফ ভুইয়া রিপোর্ট। এই যে ঢাকাতে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। শুরু করেছিলেন প্রচারণাও। গেল 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো যায়নি তাকে। 18 ডিসেম্বর মারা যান শরীফ ওসমান হাদি। এ ঘটনায় উত্তাল হয়ে পড়ে ঢাকা সহ পুরো দেশ। মূল খুনি ফয়সাল করিম মাসুদ পালিয়ে গেলে চাপ বাড়ে সরকারের ওপর। অবশেষে ঘটনার 26 দিনের মাথায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা। মঙ্গলবার বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। অতিরিক্ত কমিশনার জানান, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তবে ব্যক্তিগত বিরোধ নয়, রাজনৈতিক কারণেই ওসমান হাদিকে হত্যা করে খুনিচক্র। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তেপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। চার্জশিটভুক্ত 17 আসামির মধ্যে 12 জন ইতিমধ্যে গ্রেপ্তার হলেও মূল আসামি ফয়সাল করিম মাসুদ, পরিকল্পনাকারী বাপ্পি সহ বাকিরা পলাতক। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে। হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। ওসমান হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল ভারতে পালিয়ে গেছেন বলে জানায় ডিবি। ফয়সালের বোন জামাই। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ফিলিপ।
দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শরীয়তপুর ও ঝালকাঠিতে বেড়েছে শীতের প্রকোপ, বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ ও নাইম হাসান ইমন। আকাশ, শীতার্তরা কিভাবে জীবন কাটাচ্ছেন জানাবেন। শেফালি, কুয়াশা আচ্ছন্ন শরীয়তপুর জেলায় কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 সেন্টিমিটার। যেক্ষেত্রে কিন্তু আজকে শরীয়তপুরের শীতের যে তীব্রতা সেটি বৃদ্ধি থাকার কারণে কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, তাদের কিন্তু জনজীবনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তারা যে নির্ধারিত কর্মস্থলে যাওয়ার কথা সাধারণ মানুষের, তারা কিন্তু যেতে পারছে না। এখন আমি রয়েছি শরীয়তপুর বাস টার্মিনালের সামনে। এখানে চিত্র যদি দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে এই এলাকার যারা রয়েছেন তারা কিন্তু অতি প্রয়োজন ব্যতীত এখান দিয়ে কেউ বের হচ্ছে না। এবং আমরা বাস মালিক সমিতির তথ্য মতে আমরা যতটুকু জানতে পেরেছি, এখন সকালবেলার দিকে যেই বাসগুলো শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে সহ ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলায় যে বাসগুলো যেত, সেগুলো কিন্তু তাদের যে সময়, সেই সময় অনুযায়ী যাচ্ছে না, যাত্রীর চাপ কম থাকার কারণে। এবং আমরা যেটি জানতে পেরেছি, শরীয়তপুর ও চাঁদপুরের যেই নৌ চলাচল গতকাল রাত 11টা থেকে এখন পর্যন্ত কিন্তু চলাচল বন্ধ রয়েছে। এবং সাধারণ মানুষরা কিন্তু তাদের যে দৈনিক যেই শ্রমজীবী মানুষরা রয়েছে, তাদের কর্মস্থলে না যাওয়ার কারণে কিন্তু তাদের বেশ বেগ পেতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু এই শীতকালীন যেই শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। তবে আবহাওয়া অফিসের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, এই যে শৈত্যপ্রবাহ শরীয়তপুর জেলায় চলছে সেটি আরো কয়েকদিন থাকবে। এর পরবর্তীতে কিন্তু এটির কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। এবং আমরা দেখেছি এই যে শৈত্যপ্রবাহ চলছে, এই শীতের প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং শরীয়তপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু এই যে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদেরকে কিন্তু কম্বল ও শীত বস্ত্র বিতরণ তারা করেছে। তো এই ছিল শরীয়তপুরের শীতের সর্বশেষ পরিস্থিতি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ঝালকাঠির নাইম আমাদের সাথে যুক্ত হবে। নাইম, সেখানকার সার্বিক পরিস্থিতি এখন বর্তমানে কি রয়েছে? জি ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও প্রচন্ড শীত পড়ছে এই কয়েকদিন যাবৎ ধরে। এই ঝালকাঠিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই রাত্রে এবং সকাল টাইমে রাস্তায় এবং সব জায়গাতেই ঘন কুয়াশার কারণে যে গাড়ি চালক রয়েছে যারা, তারা প্রচন্ড বিপাকে পড়ে। এই ঘন কুয়াশার কারণে সামনের দিকটি তারা দেখতে পাচ্ছে না, তারা লাইটের আলো জ্বালিয়ে গাড়ি চালিয়ে থাকে। তবে দেখা যাচ্ছে লাইটের আলোতে অনেক সময় কাজ হচ্ছে না এই কুয়াশার কারণে। আর এছাড়া এই যে শীত, যে তীব্রতা, এই শীতের কারণে যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ রয়েছে তারাও অনেক বিপাকে রয়েছে। কেননা তারা এই যে সকালবেলা যে কাজে যেতে পারতেছে না এই শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে। আমরা একটু যুক্ত হব, এখানে রয়েছেন আমার একজন স্থানীয়। আসলে আমরা জানতে চাবো আপনার কাছে যে এই শীতটা আসলে কেমন পড়ছে। এবছরের শীত এত বেশি, আমার বয়স 62 বছর, এই 62 বছরের মধ্যে এত বেশি শীত আর কোনো সময় পড়ে নাই। শীতে মানুষ কাবু হয়ে গেছে, এমন কাবু হয়ে গেছে যে মানুষ এখন কোনো কাজকর্মে যেতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না। এই হলো শীতের অবস্থা। এই শীতের কারণে এই যে কোমলমতি শিশু সহ যারা বৃদ্ধ লোক রয়েছে তারাও নানা রোগে ভুগছে। আমরা হাসপাতালেও কথা বলছিলাম, তারাও চিকিৎসকরা জানিয়েছেন যে এই শীতজনিত রোগে যে হাসপাতালে শিশু সহ বৃদ্ধ সহ অনেক লোক যারা চিকিৎসা নিচ্ছে ঠান্ডার জনিত রোগে। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এ পর্যন্ত। শেফালি, ধন্যবাদ ইমন। দর্শক, শরীয়তপুর এবং ঝালকাঠি থেকে শীতের প্রকোপ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। পঞ্চগড়ের আউলিয়া ঘাটে করতোয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো বাকি রয়েছে প্রায় অর্ধেক কাজ। পরস্পরের উপর দায় চাপানোর চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি।
সহকর্মী রাশেদুজ্জামান বাবুর তথ্য ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়াঘাটে স্থানীয়দের একটি সেতুর দাবি দীর্ঘদিনের। 2022 সালে নৌকাডুবির ঘটনায় 72টি তাজাপ্রাণ জলাঞ্জলির পর তাদের দাবি জোরালো হয়, টনক নড়ে সরকারের। এরপর 2023 সালে 110 কোটি টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে আউলিয়াঘাট কালিয়াগঞ্জ রুটে 345 মিটার এবং মারেয়া বড়শশী রুটে 545 মিটার দীর্ঘ সেতু দুটি নির্মাণের কাজ পায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা সমস্যা দেখা দেয়ায় 2025 সালের 19 ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত সম্পন্ন হয়েছে মোট কাজের 62%। সময়মতো প্রকল্পের কাজ শেষ না হওয়ার পাশাপাশি নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা। রাতের এরা কি মিক্সচার দিচ্ছে, কি দিচ্ছে, এইটি দেখার বিষয় তো কোনো লোক দেখি না আমরা। ওগুলা ভাঙে, ওগুলা আবার ওখানে ঢালে দিচ্ছে। পুরানো পাথরগুলো দিয়ে অন্য কিছু তৈরি করতেছে, যেমন ব্লক তৈরি করতেছে, গার্ডার তৈরি করতেছে। যদিও এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাইলট ব্রেকিং থেকে যে স্টোন চিপস সেটা দিয়ে, সেটা কোনো ব্রিজ কম্পোনেন্টের বা রাস্তার কোনো স্লোপ প্রোটেকশনের ব্লকের কাজে ব্যবহার করা হয় নাই, সেটা আমাদের সাপোর্টিং কাজের জন্য ব্যবহার করা হয়েছে। বরাদ্দ ছাড়া পুরনো সামগ্রী প্রকল্পে ব্যবহারের কোনো সুযোগ নেই জানিয়ে অনুমতি দেওয়ার বিষয়টি পাশ কাটিয়ে যান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এই জায়গাটাতে আমার একটু দ্বিমত আছে। আমরা যে বালি ব্যবহার করতেছি, পাথর প্লাস বালি, এগুলো গুণগত মান অনেক ভালো। আমরা যে গার্ডার করতেছি এখানে আমরা পাকুড় স্টোন ব্যবহার করতেছি, এটা আমাদের এখানে আমাদের 25 LA আসার কথা, সেই জায়গায় আমরা অনেক ভালো 14 থেকে 15 LA সম্পন্ন পাথর ব্যবহার করতেছি। সুষ্ঠু তদন্ত শেষে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা আউলিয়া ঘাট পারাপারের মানুষদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রশাসনের নিষেধাজ্ঞার পর প্রকাশ্যে বালু উত্তোলন বন্ধ হলেও শেরপুরে রাত হলেই শুরু হয় পাহাড় খোঁড়াখুঁড়ি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নদীর বুকে চলে বালু তোলার উৎসব। স্থানীয়রা বলছেন, দিনে কার্যক্রম বন্ধ থাকলেও রাতে সবকিছু চলে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে। তবে প্রশাসন বলছে রাতেও বালু উত্তোলন বন্ধে অভিযান চলছে। সহকর্মী তারিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ট্রাক আসে রাতে, লোডও হয় রাতে। সকাল হবার আগেই সব চুপচাপ, যেন কিছুই হয়নি। শেরপুরের 30টি স্থানে প্রভাবশালী চক্রের ইন্ধনে বালু উত্তোলন রীতিমতো সাইলেন্ট ব্যবসায় পরিণত হয়েছে। দিনে পাহাড় কেটে ও নদী থেকে বালু তুলে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট স্তূপ করা হয়। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গেই সেই বালু তুলে স্থানীয়ভাবে বিক্রি করে একটি চক্র। প্রশাসন অভিযান চালালেও দমানো যাচ্ছে না বালু ও পাহাড় খেকোদের দৌরাত্ম্য। চলতি বছরের 8 এপ্রিল জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার চেল্লাখালী, ভোগাই ও মহারশী সহ ছোট বড় সবকটি নদীর বালুমহাল বিলুপ্ত ঘোষণা করে প্রশাসক। শ্রীবর্দী উপজেলায় বৈধ বালুমহাল না থাকলেও সেখানকার চিত্র একই। ফলে নদীর পার হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে বনাঞ্চলের মাটি। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। বাড়ি ভেঙে যাইতেছে নদীর ঢলের কারণে। দেখো দিয়া ডামটাক দিয়া নিতাছে, দেখতেছেন মনে হয় এলাকাটা ধ্বংস হয়ে যাবো গা। বালুমহাল বন্ধে প্রশাসনের উদ্যোগের মাঠ পর্যায়ে বাস্তবায়ন চান স্থানীয়রা। তো এই বালু উত্তোলন হওয়ার কারণে নদীটা গভীর হয়েছে বেশি, কাঁচাটা সমানে ভাঙতেছে, পাহাড়ি ঢল আসলেই বাড়ি ঘর যাইতেছে। আগে দিনে রাতে এখান থেকে বালু উত্তোলনের ফলে আমাদের নদীটা নদী নাই, এখন ক্ষেত হয়ে গেছে। এদিকে সুশীল সমাজ ও পরিবেশবাদীরা প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন। যারা বালু উত্তোলন এবং এর সাথে যুক্ত আছে তারা কিন্তু একটা পলিটিক্যাল পার্টির দল নাম নিয়ে তারা এইখানে তারা যুক্ত আছে। বালু উত্তোলনের চক্রগুলো বেছে নেয় দিনমজুরদের। তারা পেটের তাগিদে কাজ করলেও ধরাছোঁয়ার বাহিরে থাকে মূল হোতারা। আমরা গরিব মানুষ, যাই যেটা অর্ডার দেয় আমরা ওটাই করি। আমরা সারাদিন কাম করে টিয়া দিয়ে যা, আমরা তো জানি না কে বালু নিয়ে যায়। তবে প্রশাসনের দাবি শুধু দিনে নয়, রাতেও নিয়মিত অভিযান চলছে। আমরা সকল অবৈধ বালু মহাল বন্ধ করতে সক্ষম হয়েছি। ধরা পড়ছে মাঝে মাঝে আমাদের ইউরো সাহেবরা, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা
মাঝে মাঝে গভীর রাত অভিযান চালাচ্ছে। কঠোর পদক্ষেপ ও টেকসই সমাধানের মাধ্যমে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে পটুয়াখালীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড প্রকল্প। এর মধ্যে প্রকল্প নিয়ে স্বপ্ন দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে খুলে যাবে উপকূলীয় অর্থনীতির চাকা। প্রকল্প কর্তৃপক্ষ জানায় 2026 সালের শুরুতেই বিনিয়োগকারীদের মাঝে দেয়া হবে প্লট সহ আনুষঙ্গিক স্থাপনা বরাদ্দ। তবে ইপিজেডে জমিদাতাদের মাঝে রয়েছে ক্ষতিপূরণের অর্থ না পাওয়া নিয়ে ক্ষোভ। সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরের পচাকড়ালিয়া মৌজায় স্বপ্নের প্রকল্প পিইপিজেডের কাজ চলছে পুরোদমেই। 2023 সালে কাজ শুরু করা 1443 কোটি টাকার প্রকল্পটি 2026 সালের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে বালু ভরাটের কাজ। আধুনিক সুবিধা সম্পন্ন এই প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মাঝে দেয়া হবে প্লট বরাদ্দ। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। তবে যথাসময়ে জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। এই ইপিজেড হওয়াতে আমাদের এই এলাকার গরিব মানুষদের কর্মসংস্থান হবে। আমরা কাজ করি, বাড়ি যাই, খাই, খুব শান্তিতেই আছি। ঢাকা সরকার কাজকর্ম করতাম, এখানে আমাদের বাড়ির পাশে মিল ফ্যাক্টরি হয়েছে, এখানে আমরা কাজবাজ করতে পারবো। 95,000 টাকা করা দিয়েছে, এখন জমি 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম করা কিন্তু কি দিয়া। এরই মধ্যে শুরু হয়েছে প্রায় 30,000 মিটার ড্রেনেজ, 4টি 6তলা কারখানা ভবন, 4টি 6তলা ভবন এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য পুনর্বাসন ঘর নির্মাণের কাজ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কয়েকটি সাবস্টেশন নির্মাণের কথাও জানান সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। সামনের 2 মাসের ভিতরে আমাদের রিহেবিলিটেশনের কাজ বলতে আবাসনের কাজটা শেষ হয়ে যাবে। এর সাথে কালভার্টের কাজ প্রায় 82 কোটি টাকার কাজ ছিল এখানে। আমাদের আগেই বললাম যে আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। এখন বাকি 5% বালি ফিলিং হবে এবং লেভেল ড্রেসিং এর কাজ চলতেছে বর্তমানে। 2026 সালের মধ্যেই বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেওয়ার কথা জানান প্রকল্প পরিচালক। পূর্ণাঙ্গ কার্যক্রম আমরা জুন 2026 সালের মধ্যেই আমরা প্লট বরাদ্দ শুরু করব এবং জুন 2026-এর মধ্যেই এই ইপিজেডের পূর্ণাঙ্গ কার্যকলাপ শুরু হবে। পিইপিজেডের 1105 কোটি টাকা যোগান দেওয়ার কথা রয়েছে সরকারের নিজস্ব তহবিল থেকে, আর বাকি 338 কোটি টাকা অর্থায়ন করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2011 সালের আজকের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বুলেটে প্রাণ হারান কিশোরী ফেলানী খাতুন। হত্যাকাণ্ডের 15 বছর পূর্ণ হলেও এখনও বিচারের আশায় আছে তার বাবা মা ও সীমান্ত এলাকার মানুষ। দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যার বিচার ঝুলে আছে ভারতের উচ্চ আদালতে। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা করছেন সীমান্তবাসী ও আইন বিশেষজ্ঞরা। সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সময় কাঁটাতারের ওপর ঝুলিয়ে রাখা হয় তার মরদেহ। যেন ফেলানী নয়, ঝুলছিল বাংলাদেশ আর মানবিকতা। পরবর্তীতে তার মরদেহের ছবি বিশ্বজুড়ে সৃষ্টি করেছিল তীব্র প্রতিক্রিয়া। আন্তর্জাতিক চাপের মুখে 2013 সালে ভারতে শুরু হয় বিচার কাজ। তবে 2 দফা বিচারেও অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ বেকসুর খালাস পায়। শেষ আশ্রয় হিসেবে 2015 সালে ভারতের উচ্চ আদালতে রিট করেন ফেলানীর বাবা, কিন্তু আজও বিচার মেলেনি। প্রতি বছর 7 জানুয়ারি এলেই ফেলানীর বাবা মা জানান মেয়ের হত্যার বিচার হলে তবেই তারা শান্তি পাবেন। ফেলানী বিচারটা যদি হয় ভারতেরা মারার সাহস পাবে না। বিচারটা যেন করে আর আমার বাচ্চা কাচ্চার ভরণ পোষণ আর এই যে পদেই দাঁড়াক উনি যেন এটা গ্রহণ করে, ওনার কাছে এটাই আমার দাবি। সীমান্তবাসীর মতে ফেলানী হত্যার দৃষ্টান্তমূলক বিচার 2 দেশের সীমান্তে হত্যা বন্ধে বড় ভূমিকা রাখবে।
এদের বাবা মারে অনেক কষ্ট পাচ্ছে, যাতে সঠিক বিচারটা হয় এই দিক থেকে আমাদের দেশের সরকার যেন আগে লক্ষ্য করে। আমার আব্বু আম্মু এখনও কান্না করে, আমার বোনের বিচারটা এখনও পাই নাই। আমার বোনের বিচার যেন সুষ্ঠুভাবে বিচার যেন করে দেয়। ফেলানী হত্যার বিচার হলে ভবিষ্যতে বিএসএফ সদস্যরা এমন অপরাধ করতে সাহস পাবে না বলে জানান এই আইনজীবী। এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। 15 বছর পেরিয়ে গেলেও আজও সীমান্তে ফেলানীর নাম উচ্চারিত হলে নীরব হয়ে আসে আকাশ বাতাস, আর ন্যায় বিচারের অপেক্ষায় চোখ ভিজে ওঠে একটি অসহায় পরিবারের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।